নমস্কার, সমস্যার সমাধান অনুষ্ঠান নিয়ে একেবারে ঠিক সময়ে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়ে গেছি। যে এই অনুষ্ঠানের অপেক্ষায় আপনারা বসে থাকেন, কারণ এই অনুষ্ঠানটা না দেখলে সারা দিনের মধ্যে মনে হয় কি যেন একটা মিস হয়ে গেল। এই অনুষ্ঠান দেখে আজকে আপনারা অনেক কিছু শিখেছেন, কিভাবে জীবন সংগ্রাম করে এগিয়ে যেতে হয় সেই জায়গাটাই দেখিয়ে দেয় এই অনুষ্ঠান সমস্যার সমাধান। এবং জীবন সম্বন্ধে মানে জীবনের বিভিন্ন কঠিন পরিস্থিতি নিয়ে একজন প্রখ্যাত ক্রিকেটার বলেছিলেন যে জীবনের সঙ্গে যখন আপনি এগিয়ে যাচ্ছেন বা জীবনকে যখন ফেস করছেন তখন অনেক কঠিন পরিস্থিতি আপনার আসবে। আর সেঞ্চুরি করুন বা আপনি 0 রান করুন, জীবন কিন্তু নিজের খাতে এগিয়ে যায়, জীবন তার নিজের প্রবাহে এগিয়ে চলে, জীবন কোনোদিনও থেমে থাকে না। আর সেক্ষেত্রে আপনাকে মানে আপনি নিজেই হয়ে উঠবেন নিজের পথপ্রদর্শক। মানে আপনার জীবনে যেমন পরিস্থিতি আসবে সেই পরিস্থিতি বুঝে নতুন পথ আপনাকেই সন্ধান করে নিতে হবে। আর তাই না হলে কিভাবে আপনি এগিয়ে চলবেন, কিভাবে জীবনের সংগ্রামে আপনি জিতবেন। মানে আমাদের যখন কোনো সমস্যা আসবে, যখন কোনো আমাদের ভীষণভাবে হেরে যাওয়ার জায়গা আসবে, সেখান থেকে আপনি কিভাবে জিতবেন সেটা কিন্তু আপনাকে আপনার জীবনই শিখিয়ে দেবে। আর সেই কথা বলতে গেলে দেখুন, পরীক্ষার খাতায় অনেকেই হয়তো 0 পাচ্ছে, আবার কেউ হয়তো 100 পাচ্ছে। তবে এই যে যে 0 পেলো, সে যদি মনে করে সেদিনই তার পড়াশোনা ছেড়ে দেবে, তাহলে কিন্তু সে আর এগোতে পারবে না। কিন্তু সেই 0 নাম্বারটাকে ধরে সে যদি মনে করে সে এবার থেকে এমন কিছু করবে যে সেটাই হয়ে উঠবে তার জীবনের একটি দৃষ্টান্ত, মানে সেই দিনটাকে স্মরণ করবে, স্মরণ করে ভাববে যে আমি সেদিনকে 0 পেয়েছিলাম বলেই ভীষণভাবে পরিশ্রম করেছি আর আজকে আমি এই হয়ে উঠতে পেরেছি। এটাই হলো জীবনকে মানে জীবনের আস্বাদন গ্রহণ করা, জীবনের পথে সত্যিভাবে মানে জীবনকে একেবারে প্রকৃতভাবে উপলব্ধি করা। আর সেটাই উপলব্ধি করুন। আর সেই উপলব্ধি করার পথটাই আপনাদের দেখিয়ে দেন আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রী। এবং সেক্ষেত্রে তিনি আমাদের শাস্ত্রীয় যে বিভিন্ন বিধানগুলো রয়েছে, যেই ব্যাপারগুলোকে আমরা আজকে এই এত যুগ যুগ ধরে বয়ে আনছি, কারণ এর মধ্যে রয়েছে চিরন্তন সত্য, যেই সত্য আমাদেরকে শেখায় জীবন সংগ্রামে জেতার কথা। সেই কথাগুলো নিয়েই আবার আজকের অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত আছেন আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রী। তাকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি যখন কিছু করব, যখন সাফল্যের শীর্ষে পৌঁছব, আমি যখন সাকসেস হব, আমি যখন সাফল্যের চূড়ায় পৌঁছব, তখন মানুষ আমাকে চিনবে, মানুষ আমাকে জানবে। আমাকে জানবে মানুষ সাফল্যের শীর্ষে পৌঁছানোর পরে। যখন আমি ভাইরাল হব তখন মানুষ আমাকে চিনবে। কিন্তু ভাইরাল হওয়ার আগে আগে যে তোমার সেই কঠোর পরিশ্রমটা, সেটা কেউ দেখে না, কেউ দেখবে না। তোমার তিল তিল করে গড়া, তোমার না খাওয়া না দাওয়া, তুমি তোমার জীবনের 70-80% তোমার কর্মের পিছনে দিয়ে দিয়েছো। তোমার জীবনের শখ আহ্লাদ সুখ দুঃখ কষ্ট সবকিছু তোমার সাফল্যের পিছনে দিয়ে দিয়েছো। সাফল্য তৈরি করার জন্য একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, খেটে গেছো অনবরত। এবং তারপরে তুমি একটা অ্যাচিভ করেছো জায়গাটা। ওই অ্যাচিভমেন্টের সময় তোমার মানুষ তোমার সাফল্যর দিকে তাকিয়ে থাকবে, তার আগে কাউকে পাশে পাবে না। তখন যদি কাউকে পাশে পাও সেই কষ্টের সময়, সেই কষ্টের সময় যে ব্যক্তি তোমার পাশে থাকে সেই ব্যক্তি আসল মানুষ। আমরা বলি না আসল মানুষ নকল মানুষ। সাফল্য তুমি পাও না, হাজারো হাজারো ব্যক্তিকে তুমি চিনতে পারবে। সাফল্য যখন পাবে না তখন কাউকে চিনতে পারবে না। তাই আমি জয়দেব শাস্ত্রী একটা কথা বলি, আমি একটা কথা বলবো তোমাকে। এই যে আমার পেন দেখতে পাচ্ছ, এই যে পেনটি, এই পেনটি সব সময়ের জন্য মানুষের বুক পকেটে থাকে, পকেটে থাকে, হৃদয়ে থাকে। যখন এই পেনটি থেকে আমি এই শীষ দিয়ে যখন আমি লেখা লিখি কালি দিয়ে,
কালি যখন ফুরিয়ে যায় তখন আমরা ছুঁড়ে ফেলে দিই। মানে এর কাজ, এই পেনটি থাকে, এর কাজ কিন্তু শো, এই কালি কিন্তু লেখে, কিন্তু কালি কিন্তু যে লেখে সে কিন্তু ভিতরে থাকে, তাকে কিন্তু দেখা যায় না, তাকে দেখা যায় না, তাকে প্রয়োজনের সময় বের করা হয় এবং তার কাজ যখন শেষ হয়ে যায় ফেলে দেওয়া হয়। কিন্তু কালি জানে আমার কাজ শেষ হয়ে গেলে আমাকে ফেলে দেবে, কিন্তু সে তার কাজ বন্ধ করে না, সে তার কাজ করে যায়, তার কর্ম করে যায়। আমরা সবসময় ভাবি যে আমি কাজ করব, আমি অ্যাচিভমেন্ট করব, আমাকে বাহবা দেবে, এই ভরসায় আমরা কাজ করি। সাফল্য পাবো তো, সফল হব তো, আমার হবে তো, আমি করব, আমি করার পরে কি ফল পাবো, এই চিন্তা করতে 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 জীবন শেষ হয়ে যায়। একটা উদাহরণ দেব, আজকে যে বিষয় নিয়ে আজকে আলোচনা করব, জয়দেব শাস্ত্রীর যে সমস্যা নিয়ে আলোচনা করবে, সেই সমস্যা আজকে প্রত্যেকের ঘরে সেই সমস্যা। এভরি পার্সন এই সমস্যায় ভুগছে, এবং এই সমস্যা মনোসংযোগকারে যদি না শোনো আজকে বিরাট বড় জিনিস ভুলে যাবে, মিস করবে। আজকে যদি এই প্রোগ্রামটা দেখতে ভুলে যাও তাহলে ভাববে মানব জীবনে অনেক কিছু ভুলে গেছো। আজকে যে কথাগুলি বলবো মন দিয়ে হলেও অন্তত আমি যতক্ষণ থাকবো একটু শুনে যাও, জীবনে অনেক কিছু, অনেক অজানা তথ্য আজকে পাবে এই প্রোগ্রামে। কে আছে আমাদের সাথে? কে আছেন? নমস্কার। 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 নমস্কার, বলো। নমস্কার। আমি সুজয় রায় বলছিলাম। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। আমি খুব খুশি হলাম, কারণ আমি বাবার নাম বললে না আমার একটা ভিতর থেকে যেন একটা বড় শক্তি চলে আসে। না, আপনার অনুষ্ঠান স্যার অনেক বহু দিন ধরে ফলো করি স্যার। বলো বলো। বলুন। মানে একটু স্যার আমার সম্বন্ধে জানতে চাই, মানে একটু স্যার বিপদে পড়ে আপনার শরণাপন্ন হয়েছি। আর বলতে গেলে আপনার অনুষ্ঠান বহুত দিন ধরে দেখি, আপনি যেসব টোটকা বা টিপস গুলো বলেন ঘরোয়া সেগুলো করি। আচ্ছা শোনো এর জন্য আপনাকে যেহেতু ফোন করেছিলাম, তা ওরা বললো যে তুমি একবার লাইভে ট্রাই করে দেখো, তারপর তার সাথে একবার কথা বলতে পারবো, তাও তো ভালো। বহু চেষ্টা করে বহুত দিন পর এই লাইনটা পেয়েছি স্যার। আচ্ছা, আর তোমাকে একটা কথা বলি, প্রত্যেকটা মানুষ বসে থাকে লাইভে কথা বলবো কথা বলবো কথা বলবো, কিন্তু একটা কথা বলি, লাইভে কথা বলে আর কি মানে 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 মনের সন্তুষ্টি কতটা পাওয়া যায়? 1 মিনিট 2 মিনিট কথা বলে আর কি লাভ হয়? তবুও তোমাদের জন্য প্রোগ্রাম করতে হয়, করি, বলতে হয় বলি, কিন্তু তোমাকে না করলে স্যার আমরা কোথায় যাবো? তোমাকে একটা কথা বলি, আমাদের 3টি রং, সাদা কালো লাল, এই সাদা কালো লালের মধ্যে যে কোনো একটি রঙের নাম বলো তো, যে কোনো একটি রং। লাল। লাল। এবার আমি তোমাকে কিছু কথা বলি, শোনো। তুমি লাল বললে তো, দেখো বিচারের ধার্য দেখো, বিচারের ধার্য দেখো যে তুমি লাল বললে। আমি তোমাকে একটা কথা বলি, মানসিক যন্ত্রণার মধ্যে এতটা ডুবে গেছো যে আজ হয়তো লক্ষ লক্ষ টাকা দেনার দায়ে তুমি ডুবে রয়েছো, তুমি পালিয়ে বেড়াচ্ছ বাড়ি থেকে, বাড়ির ভাত তোমার জুটছে না মুখে, পালিয়ে পালিয়ে বেড়াচ্ছ, লক্ষ লক্ষ টাকা তুমি দেনার মধ্যে ডুবে রয়েছো। যে ছেলে টাকার বিছানায় শুয়ে থাকতো সেই ছেলে আজ একটি টাকার জন্য সে কি করবে সে ভেবে পাচ্ছে না। এবং যে মানুষটি সাফল্যের শীর্ষে যখন তুমি ছিলে, যে মানুষগুলি তোমাকে দেখে তোমার সামনে মাথা ঝোঁকাতো, তারা আজকে তোমার পাশ থেকে চলে যায় তোমাকে দেখেও না দেখার ভান করে, এবং জানে তুমি তার সাথে কথা বললে যদি তার কাছ থেকে কিছু চেয়ে বসো, ইয়েস অর নো, হ্যাঁ কি না বলবে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, কি বলবো, আমি অবাক হয়ে পড়ছি। অবাক হয়ে পড়ছো? এটা কি সত্যি? তুমি তোমার আগে অর্থনৈতিক জায়গা অসম্ভব ভালো ছিল তো? এবং 2 নম্বর কথাটা তোমায় বলি, 2 নম্বর, 1 নম্বর কথায় তো আমি সাফল্য পেয়েছি, সাকসেস পেয়েছি, 1 নম্বর কথা তুমি হ্যাঁ বলেছো। 2 নম্বর কথা তুমি হ্যাঁ কি না বলবে। শোনো, তোমার জন্য 3টে কথা বলবো, বেশি কথা বলবো না, অনেকে ফোনে থাকে, ফোন পায় না, 3টে কথা বলবো। 2 নম্বর কথা যেটা বলবো সেটা হলো নিজের পার্টনার, যে পার্টনার নিজের,
যাকে তুমি সর্বস্ব ভেবেছো সে পার্টনার তোমাকে আঘাত করছে, তুমি সেটা বুঝতে পেরেছো। যখনই বুঝতে পেরেছো তখনই তোমার সময় শেষ, তখনই তোমায় বিতাড়িত হলো, তোমাকে মিথ্যে কোনো আইনত কোনো সমস্যার মধ্যে তোমাকে ফাঁসানো হয়েছে। ইয়েস অর নো বলো। হ্যালো, অবাক হয়ে গেছে? ইয়েস অর নো? হ্যাঁ স্যার, ইয়েস স্যার। অবাক হয়ে গেছে তাই তো? মানে আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি, আমি যে কিছু বলবো স্যার ভাষা হারিয়ে ফেলছি। ভাষা নেই, ভাষা নেই, কথা বলতে পারছি কথা না, বলতে ভাষা পারছি। হারিয়ে ফেলেছে। আর লাস্ট কথাটা বললে তো আরো ভাষা হারিয়ে ফেলবে, মানে তখন তো মানে চুপ হয়ে যাবে। লাস্ট কথা বলবো কি? হ্যাঁ স্যার বলুন। লাস্ট কথাটা বলবো, অবাক হয়ে পড়েছি আর কি বলবো। লাস্ট কথাটা যেটা বলবো, খুব তাড়াতাড়ি তোমাদের যে তোমার মানে কি বলবো, মানে যে তোমার মানে জীবন মরণের সাথী ছিল, যে তোমাকে না দেখে থাকতে পারতো না, যে তোমার একটা ফোনের কলের জন্য বসে থাকতো, যে তোমাকে অসম্ভব ভালোবাসতো, জীবনের প্রতিটা মুহূর্ত তোমাকে মানে ভালোবেসে গেছে, সেই মানুষটি যেন তোমার কাছ থেকে সরে যাচ্ছে এবং সরে যেতে যেতে এমন একটা পর্যায়ে পৌঁছেছে যে তাকে ডিভোর্স নিতেই হবে যে করে হোক তোমার কাছ থেকে। তার একটাই লক্ষ্য, তোমার কাছ থেকে সে চলে যাবে, তোমায় সে ছেড়ে দেবে, তোমার কাছ থেকে ডিভোর্স চাইছে তোমার অর্ধাঙ্গিনী, তোমার স্ত্রী। ইয়েস অর নো? না ভুল বললাম? দেখি আমি মানে ভুল বলতে পারি, কি বললাম? কি বলবো স্যার, মানে আমার বলতে পারছি না স্যার। ওটাই একদম স্যার, একদম 102% স্যার। মানে ওটাই তোমার বড় কষ্ট না তোমার কাছ থেকে, মানে তোমার টাকা অর্থ সব চলে যাক, ওটা অসুবিধা নেই, কিন্তু যাকে তুমি জীবনে সব থেকে বড় আমি সে হয়তো পাশে থাকবে বা অনেকটাই এগিয়ে করবে, কিন্তু সে আর সাথ দিচ্ছেন না। আচ্ছা কান্না করো না, ঠিক আছে, অসুবিধা নেই, ভালো থাকো। আমি তোমাকে একটা কথা বলি, তোমার স্ত্রী না ভালো ছিল গো, ভালো ছিল, তাকে না মানে তার ফ্যামিলির বাড়ি থেকে কিছু করা হয়েছে, ঠিক আছে, তার ফ্যামিলির বাড়ি থেকে কিছু করা হয়েছে, খোঁজ খবর নাও, মেয়েটাও হয়তো কষ্টে আছে, মানে তাকে না কিছু মানে কি বলবো, মানে ব্রেন ওয়াশ করানো হচ্ছে, হ্যাঁ, যাতে এই ছেলেকে দিয়ে এখন কি করবি না করবি। যাই হোক, আমি আছি, শুধু একটা কাজ করো, একটা কাঁচা হলুদ নেবে, কাঁচা হলুদের গায়ে মেয়েটির নাম লিখবে, কাঁচা হলুদের গায়ে মেয়েটির নাম লিখবে, মেয়েটির নাম লিখবে কাঁচা হলুদের গায়ে, কালো কালো মানে ওই কাজল দিয়ে বলো বা কালো মানে ওই ছাই দিয়ে বলো বা যজ্ঞের ছাই দিয়ে বলো, মেয়েটির নাম লিখবে, লিখে না নদীতে বা পুকুরে ওটা দিয়ে আসবে, ঠিক আছে, মেয়েটির নাম করে। এবং হ্যাঁ স্যার, জীবনে এতটা সময় হয়ে যাচ্ছে আর 5-6 ঘন্টা স্যার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, মজা ঠিক করলাম, আছে, ঠিক আছে, এসো, আমি দেখছি কি করা যায়। জয় শ্রীরাম রামকৃষ্ণ, ভালো থাকো, হ্যাঁ, ঠিক ভালো আছে, থাকো। ভালো থাকবেন। এবং এই যে আপনি দেখা করতে চাইছেন, এরকম অসংখ্য মানুষ রয়েছেন যারা কিন্তু প্রতিনিয়ত আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রীর সাথে একটু দেখা করতে চান, কারণ ওই যে দর্শন করেই মনের অনেকটা শান্তি। দেখো সমস্যা মানে প্রত্যেকটা একজন মানুষের, ডাক্তারকে দেখেও কিন্তু অনেক রোগ সেরে যায়। প্রত্যেকটা মানুষের সমস্যা থাকে, হ্যাঁ। এভরি পার্সন সমস্যার মধ্যে ভুগছে, প্রত্যেকটা মানুষের সমস্যা থাকে, এবং মানুষ মাত্রেই সমস্যা, সমস্যা কার নয় আমরা বলতে পারি, পশু পাখি বলতে পারে না, ওদের কি সমস্যা নেই? একটা আমি দেখেছি আমার চোখের সামনে, আমি দেখেছি একটা পাখি বাসা বেঁধেছে, কিন্তু ওই বাড়িওয়ালার কি মনে হলো বাসাটা ভেঙে দিল, পাখিটা সেই মুহূর্তে এসে সে ঘোরাঘুরি করছে, বাসা পাচ্ছে না, বাসা পাচ্ছে না, বাসা পাচ্ছে না, আমার নিজের চোখে দেখা। এবার যেহেতু আমার কথা শুনে, আমার সামনাসামনি বাড়ি, এবার আমি কি বললাম যে এই মুহূর্তে একটা ঝুড়ি নিয়ে আসো, ওই ঝুড়িটা ওখানে রাখো, এই মুহূর্তে একটা ঝুড়ি নিয়ে ঝুড়িটা ওখানে রাখলো, ঝুড়ির মধ্যে একটা যে ওই বিচুলি টাইপ কিছু থাকে সেগুলি ওখানে দিল, দেওয়ার পরে ওই পাখিটা ওখানেই রইল, এবং থাকার পরে পাখিটা ঠিক সকালে আবার যখন চলে গেছে আর আসেনি ওখানে, পাখি আর আসেনি, জানে যে আমার বাসা ভেঙে চলে গেছে, ওই রাত কাটালো এবং রাত কাটানো আসেনি। তো আমি তোমায় বলি একটা কথা, কষ্টে সবাই থাকে, পশু পাখি কীট পতঙ্গ সবাই কষ্টে থাকে, কিন্তু আমাদের ঈশ্বরের একটাই দান যে আমরা কথা বলতে পারি, আমাদের মনের ভাবটা প্রকাশ করতে পারি, তাই আমরা কষ্টের কথা দুঃখের কথা ফিলিংসগুলি দেখাতে পারি, বলতে পারি, বোঝাতে পারি, কিন্তু
অনেকেই বোঝাতে পারে না, আর যারা বোঝাতে পারে না তারা না অনেক কষ্ট থাকে। অনেকে আছে অনেক কষ্টের মধ্যে হাসে, অনেকে আছে অনেক কষ্টের মধ্যে তার চোখ থেকে জল পড়ে না। যেমন আমার যদি বহু কষ্ট হয় না, আমার সামনে বসে দেখলাম একজনকে খুব অত্যাচার করছে, অত্যাচারিত হচ্ছে, কিন্তু আমার হয়তো বলার রাইট নয়, কিন্তু আমি কষ্ট পাচ্ছি, চোখ থেকে জল পড়ছে না, যতটা পারি বলার চেষ্টা করি, কিন্তু এমন এমন সিচুয়েশন রয়েছে যেখানে বলা যায় না, চেষ্টা করি যতটা করার। আমার চোখের সামনে অন্যায় হোক সেই জিনিস আমি দেখতে পারি না, আমার চোখের সামনে দুর্নীতি হোক সেটা দেখতে পারি না। দুর্নীতির যুগে দুর্নীতি হবে এটাই তো স্বাভাবিক তোমরা ভাবছো, কিন্তু না, দুর্নীতির যুগটা আমরাই তৈরি করি এবং সেই যুগে আমরাই অংশীদার হই। তাই আমরা নিজেরা যদি ঠিক থাকি না, সব সমস্যার সমাধান। আজকে 5টা তথ্য বলবো, এই 5টা তথ্য মাথায় রাখবে, জীবনে চলার পথে অন্যায় আর করতে হবে না, সাফল্য পাবে। অনেকে বলে না চাকরি পাই না, আরে চাকরি হাজার হাজার চাকরি রয়েছে, পাও না মানে চাকরির মতো যোগ্যতা অর্জন করতে হবে। তো যোগ্য হলে চাকরি ডেকে নেবে, চাকরিতে লোক ডেকে নেবে, চাকরির মতো যোগ্য অর্জন করতে। কে আছে আমাদের সাথে? বলুন। নমস্কার। নমস্কার, জয় শ্রী ঠাকুর। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। বলো বাবা, বলো 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 বলো। আমার বিষয়ে জানবো। তোমার বিষয় জানবে? আচ্ছা, আজকে একটা অভিনব বিচার করি, একটা অভিনব পদ্ধতিতে বিচার করি। সবাই জন্ম সময়, জন্ম তারিখ, এই ওই নানা তো বলা হয়। তুমি 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 বলো তো, তুমি কি সঠিকভাবে তুমি জানো তোমার জন্ম সময় তারিখ জানো? না, সঠিকভাবে তো বলতে পারবে না। এই ম্যাক্সিমাম লোক সঠিকভাবে জন্ম সময় তারিখ বলতে পারে না, ম্যাক্সিমাম লোক কিন্তু আন্দাজ মতো বলে, এবং বলেও ভুল বিচার হয় এবং সেই বিচার নিয়ে থাকে এবং কিছু হয় না। এবং জয়দেব শাস্ত্রী সেই ট্রেন্ডটাকে কিন্তু উল্টে দিয়েছে। জয়দেব শাস্ত্রী একটাই বলে, জন্ম সময় জন্ম তারিখ নেই, আমি আছি, হস্তরেখা বিচার আছে, এবং এমন এমন কিছু বিচার করব যে বিচারটা সেই লেভেল। তোমাকে একটা কথা বলি, শোনো, তোমাকে আমি বিচার করে বলবো, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত ঋতু, 6টি ঋতু। আমি তোমাকে বলবো 6টি ঋতু দিয়ে বিচার করলাম। আমি আজকে এখন বলবো 12 মাস, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অঘ্রাণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। তাই তো? ঠিক বললাম তো? তো এই বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, এই মাস, এই 5টি মাসের মধ্যে একটা মাস বলো। ভাদ্র মাস, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, মানে বৈশাখ থেকে ভাদ্রর মধ্যে যে কোনো একটা মাস বলো। বলুন। জ্যৈষ্ঠ মাস বললে। তোমাকে 4টে কথা বলবো, শোনো, 4টি কথার মধ্যে হ্যাঁ কি না বলবে। যদি না হয় না বলবে, যে আমি বললাম বলে যে না দাদার সম্মান রাখতে হ্যাঁ বলবো তা নয়, হ্যাঁ কিংবা না। শোনো, তোমাকে সব থেকে একটা কথা বলো, তুমি চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছো, এধার ওধার সব জায়গায় ঘুরছো, বহু টাকাও এখানে ওখানে দিয়েছো, কিন্তু চাকরি পাচ্ছ না। ইয়েস অর নো? ঠিক বলেছেন। ঠিক বলেছি। দ্বিতীয় নম্বর যে কথাটা হলো, এই যে তোমার থিঙ্কিং যে আজকে জয়দেব শাস্ত্রীর সাথে কথা বলবো, এরপরে কোনো আশা না পেলে আমি মৃত্যুবরণ করব, আমি আর বাঁচবো না, সবসময় মরার চিন্তা করো, সুইসাইড করার চিন্তা করো, কিভাবে সুইসাইড করা যায়, এই ভাবনাটা ইদানিং প্রচণ্ডভাবে ঘুরছে। ইয়েস অর নো? 3 নম্বর কথা হলো, বাড়িতে অত্যাচারিত হচ্ছ, পাড়ায় অত্যাচারিত হচ্ছ, বন্ধু বান্ধবের দ্বারা অত্যাচারিত হচ্ছ, ভালোবাসার দ্বারা অত্যাচারিত হচ্ছ, সর্ব জায়গায় শুধু অত্যাচারিত হয়ে যাচ্ছ, সবাই শুধু তোমাকে খারাপ ভাবছে। ইয়েস অর নো? 4 নম্বর যে কথাটি বলবো সেটা হলো, শরীর সাথ দিচ্ছে না, নানাবিধ রোগের মধ্যে ভুগছো, এই সমস্যা ওই সমস্যা, ওই সমস্যা ওই সমস্যা, নানা সমস্যার মধ্যে তুমি কিন্তু ভুগে যাচ্ছ। নানা সমস্যার মধ্যে আজকে বুকে ব্যথা, কালকে পেটে ব্যথা, কালকে ঘাড়ে ব্যথা, পরশুদিন পায়ে ব্যথা, কোমরে ব্যথা, নানা শরীরের মধ্যে ব্যথা বেদনা, মানে নানাবিধ শারীরিক রোগের মধ্যে ভুগে যাচ্ছ। ইয়েস অর নো? কি করে বললাম আমি? এত গোপন কথা কি করে বলা যায়?
ভগবান না তো, আমি তো ভগবান না, ভগবানের সাধক একজন, কি করে বলা যায় বলো? হ্যাঁ সেটাই। সত্যি দাদা, এটাই তো অসাধারণ, মানে এটাকেই তো বিচার বলে। এটাকেই তো বিচার এটাকেই বলা। বিচার বলা। আপনি উত্তরটা ভালো দিয়ে দিয়েছেন। ভালো কথা বলেছে, রাইট, লাভলি, তাই তো নাকি? একদম lovely। যাই হোক, তুমি ঠিকই কথা বলেছো, এটাকেই বিচার বলে। এবং বিচার যদি করা যায় যেভাবেই হোক না কেন, বিচার, হ্যাঁ, ক্যালকুলেশন একটা আলাদা জিনিস, একটা ক্যালকুলেশন আলাদা জিনিস। তোমার জন্য একটা ছোট্ট টোটকা বলি, এই টোটকাটা করো, এই টোটকাটা করো, দেখবে করলা চেনো? করলা, উচ্ছে করলা চেনো? ওই করলার না, করলাটাকে পিষে রস বের করবে, করলার রস, ঠিক আছে? এবং তার সাথে যজ্ঞের ছাই দেবে, যজ্ঞের ছাই দিয়ে মিক্সড করে নেবে। তারপরে তুমি সেখানে সাদা চন্দন, লাল চন্দন, কালো তিল, তেজপাতা ছাই করে মিশিয়ে একসাথে একটা পেস্ট বানাবে। ওই পেস্ট কপালে ফোঁটা দিয়ে তুমি যে কোনো কর্মে, যে কোনো কাজে, যে কোনো পথে, যে কোনো জায়গায় যাবে, দেখবে আস্তে আস্তে যে সম্মানটা হারিয়ে যাচ্ছিল সেই সম্মানটা ফিরে পাবে। যারা তোমাকে দুচ্ছাই করছে তারা তোমাকে কাছে টেনে নেবে। কর্মের জায়গায় যারা রিজেক্ট করছে তোমাকে, তারাও কিন্তু তোমাকে দেখবে সেই রিজেক্ট আর করবে না। তোমার অ্যাপ্রোচিংটা তোমার দেখবে অনেকটা ভালো হয়ে যাবে। এখন তুমি যাকে যা বলো তারা ঠিকমতো শোনে না, কিন্তু একটা সময় এই টোটকাগুলি করার পরে দেখবে 7 ডেজের পর থেকে তোমার লাইফ অনেকটাই কিন্তু অন্য পথে এগোবে। ঠিক আছে? খুশি তো? সুইসাইড করবে না তো আর? একদম। তোমার জীবন তোমার অধিকার নেই, তোমার জীবন ঈশ্বরের, তোমার অধিকার নেই। তখন সেই ঈশ্বর যখন নেবে তখন নিয়ে যাবে, তুমি নেওয়ার কে? তুমি যদি এই চিন্তা মাথা থেকে আজকে ফেলে দাও, কালকেই তোমার নতুন স্বপ্ন দেখবে, কালকেই তোমার নতুন আলো তোমার জীবনে, তোমার মনে, তোমার ভাগ্যে নতুন আলো ফুটবে। ঠিক আছে? ভালো থাকো। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। ঠিক আছে, ভালো থাকবেন। এবং এভাবেই কিন্তু আমাদের এই যে বিভিন্ন কঠিন পরিস্থিতি থেকে কিভাবে আবার ফের রুখে দাঁড়াতে হবে, কিভাবে আবার জীবন সংগ্রামে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে, আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রী ছাড়া কেউ কিন্তু আপনাদের এভাবে বলে দিতে পারেন না। এবং তার প্রত্যেকটি বিচার পদ্ধতি, যে পদ্ধতিগুলোর মধ্যে যেমন অভিনবত্ব রয়েছে, সাথে দেখছি সেগুলোকে তিনি কতটা প্রতিনিয়ত অনুশীলন করে আজকে এই পর্যায়ে এসেছে। আজকে এগুলো কিন্তু ক্যালকুলেশন, ম্যাজিক নয় কিন্তু। আজকে আমি ঋতু দিয়ে বিচার করছি, মাস দিয়ে বিচার করছি। এই যে মাস, এই যে ঋতুর এই ক্যালকুলেশনটা, যে ওর যে সময়টায় বলছে সেই ক্ষণ, সেই লগ্ন এবং সেই ভাইব্রেশন অনুযায়ী কি হচ্ছে, এই ক্যালকুলেশন, এটা যারা জ্ঞানী ব্যক্তি, যারা আমার অনুষ্ঠান দেখছে, অনেক জ্যোতিষ ব্যক্তি দেখছে, অনেক ব্যক্তিরা দেখছে, এবং তারা জানে যে জয়দেব শাস্ত্রী এই প্রেডিকশনটা করছে এই বিদ্যা দ্বারা। তার মানে ও এই বিদ্যাটাও শিখেছে। মানে তাদের মধ্যে, মানে যারা সত্যিকারের জ্যোতিষ বোঝে, আমি জানি অনেকেই নেই মিডিয়াতে, অনেকেই নেই, কিন্তু অনেকে জ্যোতিষটা বোঝে, কিন্তু তারা ক্যালকুলেশন করে জয়দেব শাস্ত্রীর প্রোগ্রাম থেকে, না, ছেলেটা জ্ঞানটা কিন্তু অন্য জায়গা দিয়ে আসছে। এই জ্ঞানটা কিন্তু সে জীবনে যে সে জ্ঞান নয়। সত্যি কথা বলতে আমি ভগবান নই, আমি ঈশ্বর নই, ঈশ্বরের সেবক, ঈশ্বরের সেবা করি, ঈশ্বরের চরণ ধোয়াই আর কি, সেই মানুষটি আমি। এবং ঈশ্বরের নাম করি, এবং আমার কিছু মেথড আছে, কিছু বিদ্যা রয়েছে, যে বিদ্যার মাধ্যমে এগুলি করা হয়। এবং যারা জ্যোতিষ বোঝে এবং দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করছে, জ্যোতিষ শিখছে, তারা জানে যে এই ক্যালকুলেশনটা কিভাবে করা হচ্ছে, এটা কোনো ম্যাজিক নয়। এবং এই ক্যালকুলেশনটা যদি করতে পারা যায়, সমস্যার 90% সমাধান হয়ে যায়। যে সমস্ত বড় ডক্টররা চিকিৎসা করে, দেখবে খুব সহজে কিছু অল্প মেডিসিন দ্বারা তারা কিন্তু ঠিক করে দেয়।
যে সমস্ত ডক্টর রোগ ধরতে পারে না তারা এক গাদা মেডিসিন দিয়ে দেয়, মেডিসিন দেয় এবং মেডিসিনে তারা অর্ধেক ফুতুর হয়ে যায় তারা। এবং যারা সত্যিকারের বড় ভালো মাপের অ্যাস্ট্রোলজার তারা কিছু রেমেডিস দেবে এবং সেই রেমেডিস বা কিছু নিয়ম দেবে, কিছু টোটকা দেবে, তার মাধ্যমে এ থেকে জেড পর্যন্ত সে কিন্তু পৌঁছে যাবে। যাই হোক, সবাইকে একটা কথা বলবো, জয়দেব শাস্ত্রী যখন থাকে তোমাদের সামনে, তোমাদের পাশে, তোমাদের কাছে, এটাকে না, এই যে ব্যক্তিটা বা এই মানুষটিকে না একটু গাইড হিসেবে রেখে দিও। গাইড হিসেবে কিনতে হবে না, গাইড হিসেবে রেখে দিও, বন্ধুর মতো করে বা ফ্রেন্ডস না হলে দাদা ভাই যে কোনোভাবে রেখে দিও। মানুষটা তোমাদের পাশে থাকলে খানিকটা হলেও উপকার পাবে, সঠিক পথ দেখাতে পারবে। এই মানুষটা সঠিক পথ দেখায়, জীবনের রাস্তা দেখায়, যে রাস্তাটি তোমাদের খুব বাজে, যেখানে হাঁটতে পারছো না, সেই রাস্তা দিয়ে তোমরা হেঁটে যাচ্ছ, তোমার পা দিয়ে রক্ত পড়ছে, সাফল্যের সিঁড়িতে পৌঁছতে পারছো না, সেখানেই জয়দেব শাস্ত্রী এমন পথ দেখাবে তোমরা, যে পথে তোমরা হাঁটলে খুব তাড়াতাড়ি সাফল্যের সিঁড়ি কিন্তু পেয়ে যাবে। যাই হোক, সময়ের সাথে সাথে চলতে হয়। ভালো থাকো, সুস্থ থাকো, সমস্যা থাকলে তার সমাধান আছে, আমি আছি, 51 কালীবাড়ি আছে, মা আছেন, সমস্যার সমাধান করবে। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। কোথা থেকে আসছেন? আমরা সোনারপুর থেকে, বালিগঞ্জ থেকে, তবে তুলনা নেই। এইরকম 51 মায়ের দর্শন যে পাবো এক জায়গায় এসে, এর কোনো কথা হবে না। আর কোনো দর্শন মানে আমরা আগে তো আপনি বললেন অনেক মন্দির দেখে। হ্যাঁ, অনেক মন্দির দেখেছি, উত্তর ভারত ঘুরেছি, তবে এখানে এসে আমার জীবন সার্থক, সার্থক। এর কোনো খুব সুন্দর হয়েছে, খুব ভালো। আমিও বহু জায়গায় ঘুরেছি, সব জায়গায়। তো এখানে এক জায়গায় মার দর্শন পেলাম, সব মায়েদের বাবাদের দর্শন পেলাম, এতে আমার জীবনটা সার্থক। এইটাই বলবো যে মহারাজের অশেষ ধন্যবাদ। উনি যে এইরকম জায়গায় সারদাপল্লী যে এইরকম মায়ের একটা তীর্থস্থান হবে আমাদের ভারতবর্ষের মধ্যে, আমার মনে হয় এই বিখ্যাত। আমাদের এই ভারতবর্ষের ভেতরে 51 মায়ের স্থান এখনো বোধহয় কোথাও হয়নি, কোথাও হয়নি। এখানে জয়দেব শাস্ত্রী যে করেছে জানি না উনি কোথায় যাবে। উনি রামকৃষ্ণ দেবের যেরকম কোনো চূড়া নেই, এ বাবারও মহারাজেরও কোনো চূড়া নেই। আমরা তো আগাছা যদি পাই একটু ঠাঁই। দক্ষিণ 24 পরগনা থেকে উত্তর 24 পরগনায় এসেছেন এই দম্পতি, একটু নাম তরুণ বিজলি, কবিতা বিজলি। প্রথমে তো কালীঘাটে চেম্বারে দেখিয়েছিলেন, তারপরে আজকে মন্দির দেখতে এখানে এসেছেন, কেমন লাগলো মন্দির? ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, কোনো কথা হবে না, আমার ভালো লেগেছে। আর দাদা যা বলেছিলেন ভালো লেগেছে, সেটাই আমার দেখলাম নিজের চোখে, মানে আর কোনো রইল না আর কি, কথা হবে না। আর মানে টিভিতে আপনারা যেমন শুনেছেন সেইটার সাথে এখানে বাস্তবের কি বেশি 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 ভালো লাগছে আর কি। দারুণ লাগছে, এসি আমি বলে দিয়েছি, টিভি প্রোগ্রাম থেকে এখানে এটা অনেক বেটার, ওটাও বেটারের চেয়ে এটা আরো বেশি বেটার, ভালো লেগেছে আমার। বাকি ব্যাপারে আপনার আস্থা কতটা রয়েছে? নিশ্চয়ই কোনো সমস্যা আছে যেটা নিয়ে দাদা তো বলেছে 100% এফোর্ট দেবো, তাও এসছি, কনফিডেন্স আছে দাদার উপর, দেখা যাক, একটু বিজনেসের ব্যাপার কথা বলবো। দাদার উপর পুরো ভরসা আছে, দাদা বলেই দিয়েছে। আমাদের বিজনেসের নিয়ে একটু আলোচনা আছে দাদার সঙ্গে। খুব ভালো, খুব ভালো লাগছে। মায়ের মন্দিরটা তো খুব সুন্দর, কোনো মানে এসে আমি একদম পুরো কি বলবো, মানে আর মনে হয় তারাপীঠে এই মুহূর্তে যাওয়া দরকার নেই, দাদার এখানে যা দেখলাম খুব ভালো লেগেছে।